বেকারের চিঠি। আমার বয়স যে বছর 21 পূর্ণ হলো, ভোট দিলাম। দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খবরিতে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছে, তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল। কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তক্ত বসে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি, কিন্তু ভোট দিতে যাইনি। না, আমি ভোট বয়কট করিনি, ভোট আমাকে বয়কট করেছে। কারণ আমার বয়স 31। 30-এর পরে সরকারি চাকরি পাওয়া যায় না। যে সরকার আমাকে চাকরি দেবে না, সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনে ঘোর, এরকম আশা করা যায় না। বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স 5 বছর শিথিলযোগ্য, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত। অগত্যা সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে, সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা। কিন্তু হ্যাঁ নন্দিত নেতৃবৃন্দ, যদিও আমার চোখের ওপর আপনাদের অনির্বাচনীয় লীলাময় জীবন খোলা আছে, তবু জালিয়াত হতে পারবো না। আমার বাবা সৎ ছিলেন। এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাতির তলায় কাঁচা পাকা চুলে পুরো কাচের চশমা চোখে যে বৃদ্ধটি মানধাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের পরামান্য দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন। একদিন ভর দুপুরে তার বুকের বাঁদিকের লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল। সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম। কার্বাইডে পাকানো জ্বালানি বর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটকেও হার মানায়, তবে খেতে অতিশয় অখাদ্য। ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো। পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে ছো ছো করে সুমিষ্ট জল টেনে নিত, আমি তাদের দু পায়ের ফাঁক দিয়ে এই মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম। ডাবের খোলাটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা। তারপর চিরুনি, ব্লাউজ, ধূপকাঠি, তরমুজ, চাল, হুঁশিয়ারি মাল এবং নেতা পূর্ত মন্ত্রী হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে, ঠিক সে আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাড়িয়ে গেলাম। কিন্তু বিড়ালের ভাগ্যে শিকে ছিল না। ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন। আমাদের এখানে গত 20 বছরে 8খানা হাসপাতাল হয়েছে, বাকি 8খানা আর হবে না। কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা অধিকাংশই ডাক্তার এবং তাদের নার্সিংহোমও আছে। রোজ ভোর 4টায় উঠে আমি যখন গণতান্ত্রিক খাটা পায়খানায় লাইন দিতাম, মা নিজের হাতে দেওয়া ঘুঁটে জ্বালিয়ে চা করে দিতেন। সেই স্যাঁতসেঁতে অন্ধকারে ধোয়াটা আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো। দিদির মৃতদেহ দড়ি কেটে নামা পর থেকে মা একদম চুপ হয়ে গেছিলেন। যার সঙ্গে দিদির বিয়ে হয়েছিল সে গরিব ছিল এবং ভালো ছিল, কিন্তু দারিদ্র তাকে মহানও করেনি বা খ্রিস্টের সম্মানও দেয়নি। এক চোরাকারবারি শ্রমিক নেতার আড়কাঠিতে পরিণত করেছিল। সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত। সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল, মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল, কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল, পরিধির সঙ্গে ব্যাস এবং ব্যাসের সঙ্গে ব্যাসার্ধের সংযোগ ছিল এবং সূক্ষ্ম যোগাযোগগুলি একসঙ্গে গিট লেগে একটা মোটা লাইলনে দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল। চাকরি আমারও হতো। জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম না হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম, হয়তো আমার বরাত খুলে যেত। অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলিকেও হার মানিয়েছে, আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম, হয়তো আমার গলায় বাদামের ঝুড়ির বদলে নেকটাই ঝুলত। আমি যদি